এবার দেখ কেমন দেখা যাচ্ছে। চেঞ্জ করলাম জিও থেকে, জিও করলাম। এর অবস্থা খুব খারাপ বিএসএনএল এর। বিএসএনএল নেটওয়ার্ক খুব খারাপ, মানে প্রচণ্ড খারাপ বিএসএনএল নেটওয়ার্ক। এখন অব্দি ইমপ্রুভ করেনি। জিও থেকে পড়াচ্ছে, দেখ এবার ঠিকঠাক লাগবে। দেখতে পাচ্ছিস দিগন্ত, দেখা যাচ্ছে সব ঠিকঠাক। দেখ টাইম টু টাইম ইমপ্রুভ করবে। এখন দেখা যাচ্ছে নাকি, দেখ আমি একটা জিনিস লিখছি। আজকে যেটা পড়াবো, আজকের যে টপিকটা পড়াবো সেটা পড়াবো হচ্ছে পাওয়ার। প্রথমে পড়াবো পাওয়ার কাকে বলে, এসি সার্কিটে পাওয়ার কি হয়। তো লেখাটা বোঝা যাচ্ছে? এবার দেখ, এইবার লেখাটা ক্লিয়ার আসছে? দেখে বলতো, তাহলে স্টার্ট করব। ক্লিয়ার আসছে এবার? এবার পুরো ক্লিয়ার আসছে, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। তাহলে প্রথমে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পাওয়ার। তো পাওয়ার বলতে আমরা কি জানি? পাওয়ার বলতে আমরা জানি যে বেসিক্যালি রেট অফ ডুইং ওয়ার্ক। মানে পাওয়ার বলতে আমরা কি জানি? রেট অফ ডুইং ওয়ার্ক, কার্য করার হারকে কি বলে? পাওয়ার বলে। কিন্তু যখন ডিসি সার্কিটে আমরা পড়েছিলাম, সবসময় মনে রাখবে ডিসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার সমান কি বলেছিলাম? ভোল্টেজ ইন্টু কারেন্ট। পাওয়ার পি সমান কি ডিসি সার্কিটের ক্ষেত্রে? পাওয়ার পি সমান ভি ইন পি আই। এবার এটাকে বিভিন্ন রকম ভাবে লেখা যায়। ভি ইজুকাল টু যদি আই আর লিখে দিস, ভি ইজুকাল টু যদি আমরা আই আর লিখে দিই, তাহলে ভি ইজুকাল টু আই আর, এখানে একটা আই আছে, তাহলে আই স্কোয়ার আর। তাহলে পি ইজুকাল টু ভি আই লিখতে পারিস, পি ইজুকাল টু আই স্কোয়ার আর লিখতে পারিস। আবার কি লেখা যায়? আই সমান কি জানি আমরা? আই সমান জানি ভি বাই আর। তাহলে আই স্কোয়ারের জায়গায় কি বসাবো? ভি বাই আর তার হোল স্কোয়ার ইন্টু আর, মানে এটা কাটাকুটি করে আলটিমেটলি হয় ভি স্কোয়ার বাই আর। তাহলে পি ইজুকাল আমি তিন রকম ভাবে লিখতে পারি। পি ইজুকাল টু ভি আই লিখতে পারি, পি ইজুকাল টু আই স্কোয়ার আর লিখতে পারি, আর পি ইজুকাল টু ভি স্কোয়ার বাই আর লিখতে পারি। ডিসি সার্কিটের ক্ষেত্রে এটা সবসময় হবে। কিন্তু যখন আমরা এসি সার্কিটে চলে আসবো, কি বললাম? এসি সার্কিটে। যখন আমরা কোন সার্কিটে আসবো বলছি? যখন আমরা এসি সার্কিটে আসবো, ঠিক আছে? এসি সার্কিট, এসি সার্কিটে চলে আসবো, তখন যখন আমরা এসি সার্কিটে চলে আসবো, তখন সবসময় পি ইজুকাল টু ভিআই হবে না। পি ইজুকাল টু ভিআই হবে, কিন্তু সার্টেন কেস আছে। তখন সেটাকে বলবো, যখন এসি সার্কিটে পি ইজুকাল টু ভিআই কথাটা লিখবো, বা পি ইজুকাল টু বেটার ভাবে বললে বলা যায় ভিআরএমএস ইন্টু আইআরএমএস। মানে ভোল্টেজের আরএমএস মানটা নেবো আর কারেন্টেরও আইআরএমএস মানটা নেবো। সেইটাকে বলবো কি পাওয়ার? অ্যাপারেন্ট পাওয়ার। এসি সার্কিটের ক্ষেত্রে এই পিটাকে তখন কি বলবো? এইটাকে তখন আমি কি বলবো? অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে? তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কাকে বলবো? এসি সার্কিটের ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার আসবে সবসময়। অ্যাপারেন্ট পাওয়ার বলবো যে ইট ইজ দ্য প্রোডাক্ট অফ আরএমএস ভ্যালু অফ অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যান্ড আরএমএস ভ্যালু অফ সার্কিট কারেন্ট। তাহলে পি সমান, তাহলে এক্ষেত্রে পিটা কি? অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার বলতে ভিআরএমএস ইন্টু আইআরএমএস, ঠিক আছে? তো এটাকে তুই পি ইজুকাল টু ভিআই বলতে পারিস, বা ভিআরএমএস ইন্টু আইআরএমএস বলতে পারিস, ঠিক আছে? তো এটা গেলো এসি সার্কিটের ক্ষেত্রে এক নম্বর পাওয়ারটা। দু নম্বর হচ্ছে যেটা মেন আমরা ইউজ করি, যেটা আমাদের আসল পাওয়ার এসি সার্কিটের ক্ষেত্রে, ট্রু পাওয়ার, রিয়াল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার। দু নম্বর হচ্ছে কি? পি ইজুকাল টু, এটা গেল এক নম্বর ফর্মুলা অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে। দু নম্বর ফর্মুলাটা হয় কি? পি ইজুকাল টু ভিআই কস ফাই। পি ইজুকাল টু কি? ভিআই কস ফাই, ঠিক আছে? বি তুই বেটার আরএমএস বলতে পারিস, আর আইআরএমএসও বলতে পারিস। তাহলে ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস ফাই। এই পাওয়ারটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ পাওয়ার।
বা রিয়াল পাওয়ার বা ট্রু পাওয়ার, কি বললাম, অ্যাক্টিভ পাওয়ার, রিয়াল পাওয়ার বা ট্রু পাওয়ার। তাহলে এসি সার্কিটের ক্ষেত্রে যখন বলে দেবে না যে পাওয়ার বার করো, কথাটা বলে দেবে, তখন তোরা এটা বার করবি, পি ইজ ইকুয়াল টু ভিআই কস ফাই বা গুড সেন্সে ভিআরএমএস আইআরএমএস ইন্টু কস ফাই। তাহলে ট্রু পাওয়ার और অ্যাক্টিভ পাওয়ার और রিয়াল পাওয়ার বলতে দ্য পাওয়ার কনজিউমড বাই অ্যান এসি সার্কিট ইজ কল্ড ট্রু পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার বা রিয়াল পাওয়ার। ইট ইজ দ্য প্রোডাক্ট অফ অ্যাপারেন্ট পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। তোরা যদি ভালো করে দেখিস এখানে ভিআরএমএস আইআরএমএস টার্মটা আছে, আর এখানে তাহলে ভিআরএমএস আইআরএমএস সমান আমি আগেই কি পড়লাম, ভিআরএমএস ইন্টু আইআরএমএস সমান হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এটা সমান বলতে পারি অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু কস ফাই, এটা আমরা বলতে পারি অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু কস ফাই। কস ফাই আমরা কি পড়েছিলাম, কস ফাইটা আমরা পড়েছিলাম কি পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটা বলাই যায় যে রিয়াল পাওয়ার বা ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার সমান হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু পাওয়ার ফ্যাক্টর, পিএফ দিয়ে ডিনোট করলাম, অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এই গেল তোদের অ্যাক্টিভ পাওয়ার বা রিয়াল পাওয়ার বা ট্রু পাওয়ারের ব্যাপারটা। তাহলে অ্যাক্টিভ পাওয়ার বা রিয়াল পাওয়ার বা ট্রু পাওয়ার সমান কি ভিআই কস ফাই বা অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু কস ফাই বা অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু পাওয়ার ফ্যাক্টর, পিএফ দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, এটা গেল তোদের এসি সার্কিটের 2 নম্বর পাওয়ার। আর ফাইনালি যেটা থাকে রিঅ্যাক্টিভ পাওয়ার, ফাইনালি যেটা থাকে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে 1 নম্বর 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা গেল 1 নম্বর, এটা গেল 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর বলছে পি ইজ ইকুয়াল টু ভিআই সাইন ফাই বা ভিআরএমএস আইআরএমএস সাইন ফাই। ঠিক আছে, ভিআরএমএস আইআরএমএস সাইন ফাই। ঠিক আছে, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু ভিআরএমএস আইআরএমএস সমান কি অ্যাপারেন্ট পাওয়ার, আগেই পড়লাম অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে বলা যায় অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু সাইন ফাই। ঠিক আছে, তাহলে এই গেল তোদের ক্ষেত্রে 3টে পাওয়ার। একটা গেল কি, প্রথমটা গেল অ্যাপারেন্ট পাওয়ার, 2 নম্বরটা গেল ট্রু আর অ্যাক্টিভ ও রিয়াল পাওয়ার, আর 3 নম্বর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে, এই 3টে পাওয়ার তোদেরকে খুব ভালো করে জানতে হবে। আর ডিসি সার্কিটের ক্ষেত্রে কি পি ইজ ইকুয়াল টু ভিআই বা আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এই গেল পাওয়ারের ব্যাপার। তাহলে আমি এবার এই জায়গাটা মুছতে পারি, এই জায়গাটা আমি মুছলাম। তাহলে পাওয়ারের ব্যাপারটা তোদের এখান থেকে হলো। ঠিক আছে, এটা গেল তোদের পাওয়ারের টোটাল ব্যাপারটা। ঠিক আছে, এবার আমি নেক্সট যাব। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটা মুছতে পারি, বুঝলাম। এবার হচ্ছে ইউনিটের ব্যাপারে আসি। ঠিক আছে, এবার আমরা আসি ইউনিটের ব্যাপার। ইউনিটের ব্যাপার হচ্ছে প্রথমে হচ্ছে আমি যদি ইউনিট লিখি, অ্যাপারেন্ট পাওয়ার পড়েছিলাম এসি সার্কিটের ক্ষেত্রে, প্রথমে কি পড়লাম অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, তারপরে কি পড়লাম, তারপর পড়লাম ট্রু, একটাই নাম লিখছি, 3টে নামে ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বা রিয়াল পাওয়ার, আর ফাইনালি যেটা পড়লাম রিঅ্যাক্টিভ পাওয়ার। তাই তো, এই 3টে পাওয়ার আমরা পড়লাম। ঠিক আছে, তো অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট কি, ট্রু পাওয়ারের ইউনিট কি, আর রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি, এগুলো হচ্ছে আমরা ইউনিট পড়বো। ঠিক আছে, ঠিক আছে, অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট এসি সার্কিটের ক্ষেত্রে, অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট এসি সার্কিটের ক্ষেত্রে ভোল্ট অ্যাম্পিয়ার। কি বলবো, ভোল্ট অ্যাম্পিয়ার, খুব ইম্পর্টেন্ট জিনিস। ট্রু আর অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। ঠিক আছে, আর রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে কি ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, VAR, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, VAR। ঠিক আছে, তো এটা গেল তোদের ইউনিটগুলো, অ্যাপারেন্ট পাওয়ার, ট্রু পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ারে। ঠিক আছে, তো ডিসি সার্কিটের ক্ষেত্রে তো সবসময় অ্যাপারেন্ট পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভিআই। তো ডিসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ারের ইউনিটটা কি হয়, ডিসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ারের ইউনিট, ডিসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ারের ইউনিট হয় সবসময় ওয়াট, পাওয়ারের ইউনিট হয় ওয়াট। তো এখান থেকে তাহলে কি কি মনে রাখবি, কাকে বলে গুলো মনে রাখবি, ফর্মুলাগুলো মনে রাখবি, আর ইউনিটগুলো মনে রাখবি। ঠিক আছে, এটা গেল তোদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পাওয়ারের ব্যাপারটা। পাওয়ারের পর তোদেরকে যেটা পড়াবো, পাওয়ারের পর তোদেরকে যেটা পড়াবো জাস্ট একটা ফর্মুলা পড়াবো।
তো আমি এই জায়গাটা মুছছি তাহলে। তো এই জায়গাটা মুছছি তাহলে। তো পাওয়ারের পর তোদেরকে একটা ফর্মুলা পড়াবো। ফর্মুলাটা হলো এরকম, ফর্মুলাটা হলো যে এই ফর্মুলা থেকে অঙ্ক এসেছিল আমাদের টাইম, কিন্তু অঙ্কটার অ্যান্সারটা ভুল দেওয়া ছিল তাই করতে পারিনি। এনার্জি স্টোরড ইন এ কয়েল, ঠিক আছে, এনার্জি স্টোরড ইন এ কয়েল। ফর্মুলাটা সবসময় মনে রাখবি, প্রুফটা রাখবে না, হাফ এল আই স্কোয়ার অর হাফ সি ভি স্কোয়ার। তো কোনটা কি? এলটা হচ্ছে আমি আগেই পড়েছি ইন্ডাকটেন্স, আইটা জানিস কারেন্ট, সিটা কি? সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স, আর ভিটা তো ভোল্টেজ জানিস। তো পাতি এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক আসে, সিম্পল এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসে। তো আমাদের টাইমে যে অঙ্কটা এসেছিল সেটা আমি তোদেরকে করিয়ে দিচ্ছি। আমাদের টাইমে যে অঙ্কটা এসেছিল এই ফর্মুলা থেকে, তো সেটা আমি তোদেরকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা আমি মুখে বলছি, লিখছি না। ওয়ান সেকেন্ড, কিছুক্ষণ 1 মিনিট ওয়েট কর। ঠিক আছে, হ্যাঁ, যে অঙ্কটা এসেছিল দেখ, বলেছে ইন এ সিরিজ আর এল সি সার্কিট। কোশ্চেনটা আছে ইন এ সিরিজ, আমি কোশ্চেনটা তোদেরকে দেখাতে পারি, 25-এর অঙ্ক। দেখ 25-এর অঙ্ক বলছে ইন এ সিরিজ আর এল সি সার্কিট অ্যাট রেজোনেন্স, সরি সরি সরি, এইটা অঙ্কটা নয়, এই তো দেখ স্টোরড, হ্যাঁ সরি 1 সেকেন্ড, হ্যাঁ ওইটাই অঙ্কটা। ইন এ সিরিজ হাফ, ধর 1 সেকেন্ড ওয়েট করে, আমি অঙ্কটা দেখে নিই, চেক করে নিই যে ক্যাপাসিটি, হ্যাঁ চার্জটা, হ্যাঁ ওটাই। ইন এ সিরিজ আর এল সি সার্কিট অ্যাট রেজোনেন্স ড্রস কারেন্ট অফ 1 ampere from a 100 volt 50 amp supply. The inductance of the circuit is 0.1 Henry. The maximum energy stored in the conductor. তো আমাকে ম্যাক্সিমাম এনার্জি স্টোর্ড ইন দ্য কন্ডাক্টর। তো আমি এনার্জি স্টোর্ড ইন এ কয়েলের সূত্র নিই হাফ এল আর স্কোয়ার বা হাফ সিভি স্কোয়ার। তো আমাকে কী কী বলে দিয়েছে এখানে, আমাকে অঙ্কটাই কী কী বলে দিয়েছে, এটা এসেছিল আমার। তাহলে এইটা গেল সূত্রটা, আমি তাহলে সূত্রটা মুছে দিই, অঙ্কটা করি। অঙ্কটা এসেছিল 2018-তে, অঙ্কটা এসেছিল জিলেট 2018-এ, ঠিক আছে, জিলেট 2018 অঙ্কটা এসেছিল। কি বলে দিয়েছিল? বলে দিয়েছিল যে ড্রস কারেন্ট 1 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্টটা কত করছে? 1 অ্যাম্পিয়ার ড্র করছে, আই ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে ইন্ডাকটেন্সের মান হচ্ছে 0.1 হেনরি। ইন্ডাকটেন্স মানে এল এর মানটা, এল কত বলেছে? 0.1 হেনরি, ঠিক আছে। তাহলে বার করতে বলেছে যে ম্যাক্সিমাম এনার্জি স্টোর। তো এক্ষুনি ফর্মুলা পড়লাম, ম্যাক্সিমাম এনার্জি স্টোর যদি ইউ দিয়ে ডিনোট করি, ইউ সমান কি পড়লাম? হাফ এল আই স্কোয়ার। তো হাফের জায়গায় হাফ থাকলো, এল এর জায়গায় 0.1 বসালাম, আই এর জায়গায় কত বসাবো? 1 স্কোয়ার। তাহলে কি হবে? 2কে 0.1 দিয়ে ভাগ করলে কত হয়? 0.1কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.05। 0.1 ভাজিত 2 ইজ ইকুয়াল টু 0.05। 0.05 তাহলে এনার্জি, এনার্জির ইউনিট কি হবে? জুল, যেহেতু সব এসআই আছে, তাহলে অ্যান্সারটা হবে 0.05 জুল। কিন্তু আমাদের কোয়েশ্চেনে কোথাও সেই অপশনটা ছিল না। দেখ অপশন দিয়েছে 0.1 জুল, 0.01 জুল, 1 জুল, 10 জুল। অ্যান্সারটা হবে কিন্তু 0.5 জুল। আমি অ্যান্সারটা জানা সত্ত্বেও করতে পারিনি, অ্যান্সারটা আমি জানা থাকা সত্ত্বেও আমি করতে পারিনি। তাহলে এরকম অঙ্ক আসতে পারে, ঠিক আছে। তো ক্লিয়ার সবার কাছে? তো ক্লিয়ার সবার কাছে? এতটা অবধি যা পড়ালাম সবার কাছে ক্লিয়ার? এতটা অবধি যা পড়ালাম সবার কাছে ক্লিয়ার? রেসপন্স করো একটু। এতটা অবধি যা পড়ালাম সবার কাছে ক্লিয়ার? একটু রেসপন্স করো। এরপর যেটা পড়াবো সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এরপর যে জিনিসটা পড়াবো সেটা পড়াবো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কি পড়াবো? পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে দ্য কোসাইন অ্যাঙ্গেল, এতক্ষণ ধরে পড়ছি কস থিটা বা কস ফাই, যা বলবি, দ্য কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন অ্যান এসি সার্কিট ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। ধর এটা আমি কারেন্টকে রিপ্রেজেন্ট করছি আর এটাকে আমি ভোল্টেজকে রিপ্রেজেন্ট করছি, এদের মধ্যে যে কোসাইন অ্যাঙ্গেলটা সেটাকেই বলবো কি আমি? পাওয়ার ফ্যাক্টর।
মানে কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি পিএফ মানে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, দ্য কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন অ্যান এসি সার্কিট ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। এটা গেলে একরকম ভাবে ডেফিনেশন বলতে পারিস। 2 নম্বর ডেফিনেশন কি বলতে পারিস পাওয়ার ফ্যাক্টরের, যে ট্রু পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। কারণ আজকেই পড়লি ট্রু পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার, কারণ আজকেই পড়লি ট্রু পাওয়ার সমান কি পড়লি ভিআই কস থিটা বা ফাই যা বলবি, আর অ্যাপারেন্ট পাওয়ার সমান কি বলেছিস ভিআই। তাহলে ভিআই কেটে থাকলে তো কস থিটাই পড়ে থাকে, তাহলে কস থিটা সমান কি পাওয়ার, এটা সমান কি লিখতে পারিস পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এটা গেল 2 নম্বর ভাবে বলতে পারিস এরকম। আর 3 নম্বর পাওয়ার ফ্যাক্টর ডেফিনেশন কি বলতে পারিস, 3 নম্বর পাওয়ার ফ্যাক্টর ডেফিনেশন বলতে পারিস যে রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স আর বাই জেড, আর বাই জেড, রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স। জেড কি আগের দিন পড়িয়েছি, ইম্পিডেন্স আর এলসি সার্কিটের ক্ষেত্রে জেড কি পড়িয়েছি, তাই আমি আর এখানে ডেসক্রাইব করলাম না জেড কি। ঠিক আছে, তো এই 3 ভাবে তুই পাওয়ার ফ্যাক্টরকে ডিফাইন করতে পারিস। ঠিক আছে, তো এই গেল পাওয়ার ফ্যাক্টর। এবার পাওয়ার ফ্যাক্টরের কিছু টাইপস হয়, যেটা হয়তো তোদের ডিপ্লোমা সিলেবাসে নাই বা জিলেটের সিলেবাসেও নাই, বাট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ডেপথ থেকে কোশ্চেন আসতে পারে। এই অনেক কিছুই তোদের জিলেটের সিলেবাসেও নেই, তবুও পড়াচ্ছি যাতে কোশ্চেন আনলে পারিস। তো ঠিক আছে, তো ডিফারেন্ট টাইপস অফ এবার পাওয়ার ফ্যাক্টর পড়াবো। তো এই গেল তোদের পাওয়ার ফ্যাক্টর ব্যাপারটা। এরপর যেটা পড়াবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো এটা মুছে দিই, পাওয়ার ফ্যাক্টর এটা হলো। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার ফ্যাক্টর বা টাইপস, এক কথায় টাইপস অফ পাওয়ার ফ্যাক্টর। মেনলি এখানে বোঝার থেকে বেশি মনে রাখার জিনিস হচ্ছে টাইপস অফ পাওয়ার ফ্যাক্টর। আগে বুঝে গেছিস জিনিসগুলো, এবার শুধু মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ভালো করে বোঝার চেষ্টা কর। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কস থিটা তো পাওয়ার ফ্যাক্টর, কস থিটা বলতে কি বুঝিস পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি বলতে কি কস থিটার মান 1 হবে। কস থিটার মান কখন 1 হয়, যখন থিটা ইজ ইকুয়াল টু 0, থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলতে কস থিটা ইজ ইকুয়াল টু 1। কস থিটা কখন 1 হয়, যখন থিটা ইজ ইকুয়াল টু 0। থিটা ইজ ইকুয়াল টু 0 বলতে কি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা 0। কি থিটা ইজ ইকুয়াল টু, থিটা বলতে কি বুঝেছিলাম, থিটা বলতে আমি আগেই বোঝালাম যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল, আগেই বোঝালাম ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার কি থিটা। তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল না থাকে সেক্ষেত্রে আমার কি হবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, মানে ভোল্টেজ আর কারেন্ট একই সেম ফেজে থাকবে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল থাকবে না। ঠিক আছে, তো এরকম কার ক্ষেত্রে হয়, আগের দিনই পড়েছিলাম, এরকম হয় পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে। আগের দিনই পড়লাম যে পিওর রেজিস্টিভ সার্কিটে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, কি পিওর রেজিস্টিভ সার্কিট। ঠিক আছে, পিওর রেজিস্টিভ সার্কিট হবে 1 নম্বর এক্সাম্পল। আর 2 নম্বর এক্সাম্পল হবে হোয়েন এক্সএল ইজ ইকুয়াল টু এক্সসি, কার ক্ষেত্রে না ফর আর এল সি সার্কিট। তাহলে কি দুটো ক্ষেত্রে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে যখন পিওর রেজিস্টিভ সার্কিট হবে বা হোয়েন এক্স ইজ ইকুয়াল টু এক্সসি আর এলসি সার্কিটের ক্ষেত্রে হবে। তাহলে এটা নিশ্চয়ই ক্লিয়ার। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কি, ইউনিটি কথাটা মানেই হচ্ছে 1, ইউনিটি কথাটার মানে হচ্ছে 1, তাহলে কস থিটার মানটা 1 হবে, মানে থিটা ইকুয়াল টু 0 হবে। তো কখন থিটা ইজ ইকুয়াল টু 0 হয় কোন সার্কিটের ক্ষেত্রে, পিওর রেজিস্টিভ সার্কিট। আর 2 নম্বর হচ্ছে যখন এক্সএল এক্সির সাথে ইকুয়াল হয়ে যাবে আর এলসি সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা গেল তোদের 1 নম্বর পাওয়ার ফ্যাক্টর। তা এটা সবার কাছে ক্লিয়ার। তাহলে নেক্সট প্রসিড করব, মুছলাম। নেক্সট হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, নেক্সট হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং, ল্যাগিং কথাটা মনে পড়লেই তোদের মনে যাবে যে ল্যাগিং সার্কিট আমি কাকে বলেছিলাম, ল্যাগিং সার্কিট বলেছিলাম আমি আর এল ল্যাগিং সার্কিট কাকে বলেছিলাম মনে করে দেখবি, যে ল্যাগিং সার্কিট কাকে বলেছিলাম মনে করে দেখবি, তাহলেই বুঝতে পারবি। ল্যাগিং সার্কিট কথাটা এলেই আমার কি থাকবে, ল্যাগিং সার্কিট কথাটা এলেই আমার ইন্ডাকটেন্স থাকবে। পিওর ইন্ডাকটিভ সার্কিটকে আমি ল্যাগিং সার্কিট বলেছিলাম, তাই তো।
পিওর ইন্ডাকটিভ সার্কিটকে আমি ল্যাগিং সার্কিট বলেছিলাম। তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কার ক্ষেত্রে হবে, যেখানে ইন্ডাকটেন্স থাকবে। তাহলে এক্সাম্পল মনে রাখবি, ল্যাগিং সার্কিটের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এক্সাম্পল মনে রাখবি যে আরএল সার্কিট, কি একটা হচ্ছে আরএল সার্কিট, আর 2 নম্বর হচ্ছে when XL greater than XC for RLC সার্কিট। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে এই অর্থে যে এক্সাম্পল দেবে, আর কিচ্ছু দেবে না এখান থেকে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 2 নম্বর গেল, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। 3 নম্বর হচ্ছে কি লিডিং পাওয়ার ফ্যাক্টর। লিডিং পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে 3 নম্বর। এটা গেল 2 নম্বর হলো, এটা হচ্ছে 3 নম্বর। তো লিডিং পাওয়ার ফ্যাক্টর কি জেনেছিলিস, লিডিং কখন লিড করে, যখন ক্যাপাসিটেন্স থাকে। তাহলে এক্সাম্পল হবে কি, লিডিং পাওয়ার ফ্যাক্টর এক্সাম্পল হবে আরসি সার্কিট, একটা হচ্ছে আরসি সার্কিট, অথবা 2 নম্বর হবে যখন এক্সএল লেস দেন এক্সসি ফর আরএলসি সার্কিট। এক্সএল লেস দেন এসসি ফর আরএলসি সার্কিট। ঠিক আছে, তো এটা গেল লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর ফাইনালি হচ্ছে জিরো পাওয়ার ফ্যাক্টর। ফাইনালি কি, এটা বুঝলাম, ফাইনালি হচ্ছে কি জিরো পাওয়ার ফ্যাক্টর। 4 নম্বর হচ্ছে কি জিরো পাওয়ার ফ্যাক্টর। জিরো পাওয়ার ফ্যাক্টর। তো জিরো পাওয়ার ফ্যাক্টর কোন ক্ষেত্রে বলবো, জিরো পাওয়ার ফ্যাক্টর মনে করে, জিরো পাওয়ার ফ্যাক্টর মানে কি কস থিটা ইকুয়াল টু কি জিরো হবে। তো থিটার মানটা হচ্ছে কি হবে 90 ডিগ্রি হবে, হবে তো। তো কোন ক্ষেত্রে থিটার মান 90 ডিগ্রি হয়, দুটো সার্কিটের ক্ষেত্রে। মনে করে দেখ, পিওর ইন্ডাকটিভ আর একটা হয় পিওর ক্যাপাসিটিভ। মনে করে দেখলেই মনে থাকবে যে পিওর ইন্ডাকটিভ আর পিওর ক্যাপাসিটিভ। ক্যাপাসিটিভ ক্যাপাসিটিভ পিওর ইন্ডাকটিভ আর পিওর ক্যাপাসিটিভ। ঠিক আছে, সার্কিটের ক্ষেত্রে কি হয়, অ্যাঙ্গেলটা ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা কি হয় 90 ডিগ্রি হয়। আগের দিনই ছবি এঁকে দেখিয়েছিলাম যে পিওর ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের রিপ্রেজেন্টটা কিরকম হয়। পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা 90 ডিগ্রি পেছিয়ে থাকে এরকম হয়। আর পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি, ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা 90 ডিগ্রি এগিয়ে থাকে। তো এই হলো দুটো ব্যাপার। তো অ্যাঙ্গেলটা কত হয়, থিটাটা কত হয় 90 ডিগ্রি হয়। তো সেই জন্য হয় এটা জিরো পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো এই ব্যাপারটা গেল, তাহলে পাওয়ার ফ্যাক্টরের ব্যাপারটা গেল। তাহলে এখানে তোদের ব্যাপারটা পুরো থিওরি জিনিসটা ক্লোজ হলো। ঠিক আছে, অনেক কিছু এক্সট্রা পড়ালাম যেগুলো হয়তো তোদের ডিপ্লোমা সিলেবাসে নেই বা জিলেটের সিলেবাসে নেই, তোদের কাজে লেগে যাবে। ঠিক আছে, এরপর আমি অঙ্ক করব কিছু। তাহলে এতটা অবধি সবার কাছে ক্লিয়ার, এতটা অবধি সবার কাছে ক্লিয়ার। একটু রেসপন্স কর, তবত দিগন্ত আর প্রীতম, একটু তোরা রেসপন্স কর এতটা অবধি তোদের কাছে ক্লিয়ার কিনা। ক্লিয়ার এতটা অবধি? আচ্ছা, এরপর তাহলে আমি নেক্সট, হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই, কিউ ফ্যাক্টর। সরি, আরেকটা জিনিস বাদ চলে গেছে, যেটা তোদের জিলেটের সিলেবাসও নেই, কোনো সিলেবাসে নেই, কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারে। কিউ ফ্যাক্টর মনে রাখিস যে কিউ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু রেসিপ্রোকাল অফ পাওয়ার ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর কি, রেসিপ্রোকাল অফ পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, রেসিপ্রোকাল বলতে অনন্যক। কিউ পাওয়ার ফ্যাক্টর সমান কি জানিস, আর বাই জেড। তাহলে কিউ রেসিপ্রোকাল বলতে জেড বাই আর হয়ে যাবে। বা কিউ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কি জানিস, তাহলে রেসিপ্রোকাল বলতে অনন্যক মানে 1 বাই পাওয়ার ফ্যাক্টর, তাই তো। পাওয়ার ফ্যাক্টর বলতে 1 বাই কস থিটা, আর কস থিটা সমান কি জানিস আর বাই জেড, মানে জেড বাই আর হয়ে যাবে। তো এটা গেল আমার হচ্ছে কিউ ফ্যাক্টর। ঠিক আছে, এটা আমার হলো কি কিউ ফ্যাক্টর। ঠিক আছে, এতটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, চলো এটা বুঝলাম। এবার আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, কিছু অঙ্ক 2-3টে অঙ্ক দেখবো, তাহলেই বাকি সব অঙ্কগুলো পারবো। তো আমি যে নোটসটা দিয়েছিলাম, তো সেখানে প্রথম অঙ্কটাই দেখা যাক। খুব সোজা, এতক্ষণ যা পড়েছিস এবার তার উপর সমস্ত অঙ্ক হবে। ঠিক আছে, এতদিন বা এতক্ষণ যা পড়েছিস তার উপর সমস্ত অঙ্ক হবে। ঠিক আছে,
তো প্রথম অঙ্কটা তোদের নোটসের প্রথম অঙ্কটা বলে দেওয়া আছে, দাঁড়া পিডিএফটা খুলি। ওয়েট, হ্যাঁ প্রথম অঙ্কটা দেওয়া আছে তোদের যে 1 নম্বর অঙ্ক, প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 1, ঠিক আছে। প্রথম অঙ্ক বলেছে যে অ্যান ইন্ডাকটিভ কয়েল টেক্স 10 অ্যাম্পিয়ার, তাহলে কত 10 অ্যাম্পিয়ার, মানে কারেন্ট নিচ্ছে কত I ইজ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার, অ্যান্ড ডিসিপেটস 1000 ওয়াটস, ডিসিপেটস বলতে মুক্ত করছে এনার্জি 1000 ওয়াটস, তাহলে ই কত বলে দিয়েছে, এনার্জি কত মুক্ত করছে, পি ইজ ইকুয়াল টু বলেছে 1000 ওয়াটস, ঠিক আছে। কখন, when connected to an AC 240 ভোল্ট 50 হার্জ সাপ্লাই, যখন এটা একটা এসি সার্কিটের সাথে যুক্ত করেছে, যেটার ভোল্টেজ কত, ভি বলেছে আমার 240 ভোল্ট, ভি কত বলেছে 240 ভোল্ট, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি তার কত বলেছে, ফ্রিকোয়েন্সি 50 হার্জ বলেছে, ঠিক আছে। তো এফ বলে দিয়েছে 50 হার্জ, লিখে রাখি, ডাটা দিয়েছে যেহেতু। নিয়ে বলেছে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স অ্যান্ড রিঅ্যাক্টেন্স, কি কি বার করতে বলেছে, ইফেক্টিভ রেজিস্ট্যান্স মানে আর বার করতে বলেছে, ইম্পিডেন্স মানে জেড বার করতে বলেছে, রিঅ্যাক্টেন্স মানে এক্সেল বার করতে বলেছে। এবার দেখো এক্সেল কেন বললাম, এক্সি কেন বললাম না, দেখো প্রথমে কয়েলটা বলে দিয়েছে ইন্ডাকটিভ কয়েল, তাহলে ইন্ডাকটিভ কয়েল বলতে কি বোঝায়, যে আরও থাকবে এলও থাকবে, ইন্ডাকটিভ কয়েল বলতে কি বোঝায়, আরও থাকবে এলও থাকবে, মানে ইন্ডাকটেন্স আছে। তাহলে আমার কয়েলটা কি, সার্কিটটা কিরকম হবে, রেজিস্ট্যান্স আর একটা কি আছে, ইন্ডাকটেন্স, যেহেতু কয়েলটার নামই বলে দিয়েছে ইন্ডাকটেন্স, এটা গেল আর, এটা গেল এল আমার, ঠিক আছে। তো সমস্ত দিয়ে দিয়েছে, কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। আর বাদ বাকি সব ডাটা আমি লিখে ফেলেছি, ঠিক আছে। এবার অঙ্কটা করা যাক, তাহলে এবার আমাদের অঙ্কটা করা যাক। তাহলে প্রথমেই আমি জানি যে পি পাওয়ার ডেসিপেশন, পাওয়ার ডেসিপেশনের জেনারেল একটা ফর্মুলা আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু, আমি আজকেই পড়ালাম প্রথম সূত্র, পি ইজ ইকুয়াল টু ভিআই ইজ ইকুয়াল টু আই আর সমান পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, পড়ালাম। তাহলে আর সমান আমি কি বলতে পারি, আর সমান বলতে পারি যে পি বাই আই স্কোয়ার, বলতে পারি তো। পি এর মান আমি জানি 1000, আয়ের মান আমি জানি 10, তাহলে 10 স্কোয়ার ভাগ করলে কত হয় আমার 10 ওহম, 10 ওহম, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে কি বেরিয়ে গেল, এখান থেকে আমি রেজিস্ট্যান্সের মান মানে ইফেক্টিভ রেজিস্ট্যান্সের মান পেয়ে গেলাম, তাহলে একটা হয়ে গেল আমার, এটা গেল নাম্বার 1 হলো, ঠিক আছে। নাম্বার 2, নাম্বার 2 আমাকে বার করতে বলেছে ইম্পিডেন্স, ইম্পিডেন্স। তো ইম্পিডেন্স বলতে আমি কি জানি, যখন আর এল সার্কিট তখন ইম্পিডেন্স সমান আমি কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু জেড, ভি ইজ ইকুয়াল টু কি আই ইন্টু জেড, জেড কি, জেডটা কি ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্স সমান আমি কি বলতে পারি, জেড সমান কি ভি বাই আই, ভি এর মান জানি 240 ভোল্ট, আই এর মান বলে দিচ্ছে 10 অ্যাম্পিয়ার, তাহলে 24, ইম্পিডেন্স তো একটা রেজিস্ট্যান্স, তাহলে কি হবে 24 ওহম, ঠিক আছে। এটা গেল 2 নম্বর অ্যান্সার ইম্পিডেন্স। 3 নম্বর অ্যান্সার, 3 নম্বর অ্যান্সার বলছে রিঅ্যাক্টেন্স, যেহেতু এটা ইন্ডাকটেন্স আছে, ইন্ডাকটিভ সার্কিট, তো আমার রিঅ্যাক্টেন্সটা কি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, তো ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের জন্য জেড আমার ইম্পিডেন্স সৃষ্টি হয়। তো জেড সমান আমি কি পড়েছিলাম, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে জেড সমান কি পড়েছিলাম, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার পড়েছিলাম, যেখানে এক্সএলটা আমার কি, এক্সএলটা হচ্ছে আমার ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, তোমাকে এই এক্সএল এর মানটা বার করতে হবে। বোথ সাইড যদি স্কোয়ার করে দিই তাহলে রুটটা উঠে যায়, তো বোথ সাইড স্কোয়ার করলে কি হয়, জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার হলো। এবার সব মান বসিয়ে দাও, জেড এর মান তুমি পেয়ে গেছো 24 ওহম, 24 তা স্কোয়ার সমান আর এর মানটা জানো কত বেরিয়েছে 10 ওহম, তাই 10 স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, এক্সএল এর মান বার করবে, সেখান থেকে আমি এক্সএল এর মানটা পেলাম কত, এক্সএল এর মানটা পেলাম আমি 21.874 ওহম, 21.874
তো এই গেল তোমার অঙ্ক, ঠিক আছে। তাহলে এক্সেল বলতে আমার কি বেরোলো, এক্সেল বলতে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, ঠিক আছে। আর ফাইনালি বার করতে বলেছিল 4 নম্বর, বলতে ভুলে গেছিলাম, পাওয়ার ফ্যাক্টর, পিএফ। তো পাওয়ার ফ্যাক্টর তো কিছুই নয়, পাওয়ার ফ্যাক্টর সমান জানো R/Z। আর এর মান আমি বার করেছি, আর এর মান বার করেছি কত, আমি আর এর মান বার করেছি 10 ওহম। জেড এর মান আমি বার করলাম কত, 24 ওহম। জেড এর মান বার করেছি 24 ওহম। তো 10/24, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে, 10/24 বলতে ভাগ করলে হয় 0.416। তাহলে এই বেরিয়ে গেল তোমার 4টে ফর্মুলায় 4টে অঙ্ক। এবার হচ্ছে ফর্মুলার খেলা। পড়ে নেওয়ার পর শুধু হচ্ছে ফর্মুলার খেলা, যে ফর্মুলা মনে রাখবে তার অঙ্ক, সূত্র যার অঙ্ক তার, ঠিক আছে, মনে রাখবে, সূত্র যার অঙ্ক তার। এবার তাহলে এই গেল তোমাদের 1 নম্বর অঙ্ক নোটসের। ক্লিয়ার? 1 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? 1 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? তাহলে এটা মুছে দিই 1 নম্বর অঙ্কটা, যেহেতু সবার কাছে ক্লিয়ার। নম্বর 1, এরপর নেক্সট যেটা করাবো 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে। 2 নম্বর অঙ্ক বলেছে যে দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ এ কারেন্ট ইজ গিভেন বাই I is equal to 20 sin। আমাকে নেক্সট যে অঙ্কটা বলেছে দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ এ কারেন্ট ইজ গিভেন বাই, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, I is equal to কি বলেছে, 20 sin 314t প্লাস 5/6। এটা হচ্ছে আমার ইকুয়েশন। কি বলেছে, I is equal to 20 sin 314t plus 5/6, what are its RMS value and frequency। তাহলে আমার কি বার করতে বলেছে, RMS ভ্যালু আর ফ্রিকোয়েন্সি কার, না এই সাইন ওয়েভটা। তাহলে RMS ভ্যালু অফ কারেন্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি, তাহলে কারেন্টের বলে দিয়েছে, তাহলে আমাকে RMS ভ্যালু কার বার করতে হবে, IRMS বার করতে হবে, যেহেতু কারেন্টের ইকুয়েশন দিয়ে দিয়েছে। এটা বার করতে বলেছে আর এফ বার করতে বলেছে, ঠিক আছে। তো দেখা যাক, এবার বলেছে, এবার দেখো আর একটা কোশ্চেন বলেছে যে ইজ দ্য ওয়েভ রিপ্রেজেন্টেড বাই অ্যাবভ ইকুয়েশন সাইনোসয়েডাল। ওপরে যে ওয়েভটা রিপ্রেজেন্ট করেছে I is equal to 20 sin 314t plus 5/6, এটা কি সাইনোসয়েডাল ওয়েভ? তো অবশ্যই সাইনোসয়েডাল ওয়েভ। সাইনোসয়েডাল ওয়েভের রিপ্রেজেন্টেশন কেমন হয়, আমি আগের দিনই বলেছিলাম, স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি হয়, V is equal to V sin ওমেগা টি বা I is equal to Im sin ওমেগা টি। তো এখানে যেহেতু আমার কারেন্টের ফর্মুলা আছে, তাহলে আমি কি লিখতে পারি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমাদের কি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন যদি বলি, বা স্ট্যান্ডার্ড কারেন্ট যে ইকুয়েশন যেটা হয়, বা স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশন যেটা হয়, সেটা I is equal to আমরা কি জানি, I is equal to জানি আমরা Im sin ওমেগা টি। কি জানি, I is equal to আমরা Im sin ওমেগা টি। এবার যেহেতু একটা ফেজ ডিফারেন্স আছে এখানে, এখানে যেহেতু একটা ফেজ ডিফারেন্স আছে প্লাস 5/6, বুঝতে পারছো ফেজ ডিফারেন্স, তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে গেল, I is equal to Im sin ওমেগা টি প্লাস 5 হবে। এটা আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তাহলে এবার কম্পেয়ার করো, Im এর সাথে কে যাবে আমার কম্প্যারিজনে, 20 যাবে, বুঝতেই পারছো। সাইনের সঙ্গে সাইন এলো, ওমেগা টির সাথে কে কম্পেয়ার গেল, ওমেগার সাথে 314টি কম্পেয়ার গেল, আর 5 এর সাথে কে কম্পেয়ার গেল, 5/6। তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে তোমার গিভেন ইকুয়েশনটা কম্পেয়ার করলে কি পাবে, কম্পেয়ার করলে পাবে Im is equal to কি পাবে, Im is equal to পাবে 20, ঠিক আছে। তাহলে Im is equal to 20 পেয়ে গেলে, তাহলে এবার IRMS তো ইজিলি বার করতে পারবে। IRMS সমান কি জানো, Im/√2। Im এর মান কত বলেছে, 20, 20/√2 করে দাও, 20/√2 করে দাও, তাহলে তুমি কিসের মান পেয়ে যাবে, IRMS, ভাগ করলে হয় 14.14 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা গেল একটা ভ্যালু বেরোলো। 2 নম্বর কম্প্যারিজন করে কি বলতে পারছো, ওমেগা টি সমান 314টি, কি বলতে পারছো, ওমেগা টি সমান 314টি। টি কেটে দাও প্রথমেই। ওমেগা সমান আবার কি জেনেছো তোমরা, পড়েছি 2πf, যেখানে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে 2πf সমান কি লিখতে পারো, 314 লিখতে পারো। তাহলে এফ সমান কি বলতে পারো, 314/2π বলতে পারো। তাহলে অ্যান্সারটা আমার হবে কত, 49.97 হার্টজ, ঠিক আছে। এটা গেল তোমাদের 2 নম্বর অ্যান্সার, ফ্রিকোয়েন্সি।
আর পাওয়ার ফ্যাক্টরটা বার করতে বলেন, এই ফেজ ডিফারেন্স তো বার করতে বলেনি, তাহলে পাই সমান পাই/6 লিখতে পারতে, তো এগুলো বার করতে বলেনি। তো এগুলো তোমাদের 2 নম্বর অঙ্ক। আর যেহেতু ইকুয়েশনটা i = im sin ওমেগা টি প্লাস ফাই কে রিপ্রেজেন্ট ফলো করছে, তো আমার ইকুয়েশনটা সাইনুসয়েডাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এবার চলো 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা দেখলেই আমাদের এসি সার্কিট কমপ্লিট হয়ে যাবে, বাকি অঙ্কগুলো সেম অঙ্ক। ঠিক আছে, তো 3 নম্বর অঙ্কটা দেখে নি। এটা কেন আমাদের কত নম্বর অঙ্ক ছিল? এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো 2 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। সবার কাছে ক্লিয়ার 2 নম্বর অঙ্ক? তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা স্টার্ট করব। 2 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? এবার হচ্ছে 3 নম্বর অঙ্ক। চলো 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 3 নম্বর অঙ্ক বলেছে যে ডিটারমাইন দ্য কারেন্ট ফ্লো থ্রু এ সার্কিট। কি বার করতে বলেছে? কারেন্ট বার করতে বলেছে, আই বার করতে বলেছে। এবার কি কি বলে দিয়েছে? থ্রু এ সার্কিট হ্যাভিং আর ইজ ইকুয়াল টু 3 ওহম। আর এর মান বলে দিয়েছে, মানে রেজিস্ট্যান্স বলে দিয়েছে 3 ওহম। আর কি বলে দিয়েছে? এক্সি বলে দিয়েছে, এক্সি ইজ ইকুয়াল টু বলেছে 4 ওহম। তাহলে এক্সি যখন বলে দিয়েছে তখনই বোঝার কথা, এক্সি বলতে আমার কি বলেছে? ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, মানে আমার কি সার্কিটটা কি আরসি সার্কিট, মানে আরসি সার্কিট, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স আছে। ঠিক আছে, আর কি বলেছে? হোয়েন দ্য সাপ্লাই ভোল্টেজ ইজ 100 ভোল্ট, তাহলে ভি ইজ ইকুয়াল টু বলেছে কত আমার? 100 ভোল্ট। আর কি বলেছে? and f is equal to 50 হার্জ, ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 50 হার্জ। আর কি বার করতে বলেছে? ফাইন্ড অলসো পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর বলতে আমার কি বার করতে বলেছে? পাওয়ার ফ্যাক্টর বলতে পিএফ, মানে cos ফাই বার করতে বলেছে, এটা বার করতে বলেছে। আর কি বার করতে বলেছে? রিঅ্যাক্টিভ পাওয়ার বলে লিখলাম। ঠিক আছে, এটা বার করতে বলেছে। তাহলে কি কি বার করতে বলেছে ভালো করে যদি দেখো, আই বার করতে বলেছে, পাওয়ার ফ্যাক্টর পিএফ বার করতে বলেছে, আর রিঅ্যাক্টিভ পাওয়ার বার করতে বলেছে, রিঅ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন বার করতে বলেছে। তো দেখা যাক, অঙ্কটা খুবই সোজা অঙ্ক। তাহলে প্রথমে আমি জানি কি, ইম্পিডেন্সের সূত্র আমরা জানি যে জেড সমান, আরসি সার্কিটের ক্ষেত্রে কি জানি? জেড সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার জানি। বস, তাহলে জেড এর মানটা কি? যে আর এর মান তুমি জানো, আর এর মান 3 ওহম, বসিয়ে দাও 3 স্কোয়ার। এক্সির মান বলে দিয়েছে 4 স্কোয়ার, বসিয়ে দাও। তাহলে জেড এর মান কত আসবে? 5 ওহম। তাহলে আমি প্রথমে কি বার করলাম? জেড এর মান বার করলাম। কেন বার করলাম? কারণ আমাকে আই এর মানটা বার করতে হবে। কারণ আরসি সার্কিটের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু কি জানো? ভি ইজ ইকুয়াল টু জানি আই জেড। তাহলে আই ইজ ইকুয়াল টু কি বলতে পারি? ভি বাই জেড। আই ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা? ভি বাই জেড। ভি এর মান দেখো 240, ভি এর মান বলে দিয়েছিল 100, ভি এর জায়গায় 100 বসিয়ে দাও। আর জেড এর জায়গায় কত বসাবো? জেড এর জায়গায় 5। তাহলে আয়ের মান পেয়ে গেলাম কত? 20 অ্যাম্পিয়ার। তাহলে 1 নম্বর আমার হয়ে গেল 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 2 নম্বর বার করতে বলেছে পাওয়ার ফ্যাক্টর, এটা গেল আমার 1 নম্বর। 2 নম্বর বলেছে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো পাওয়ার ফ্যাক্টর সমান কি জানো? পাওয়ার ফ্যাক্টর সমান জানো আর বাই জেড। আর এর মান কত বলে দিয়েছে আমার? আর এর মান বলে দিয়েছে 3 ওহম। জেড এর মান আমি বার করেছি 5, তাহলে 3/5 সমান 0.6। পাওয়ার ফ্যাক্টরও বেরিয়ে গেল। আর 3 নম্বর কি বার করতে বলেছে? রিঅ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন, রিঅ্যাক্টিভ পাওয়ার। তো আজকে সকালেই পড়লাম যে রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি হয়? ভি আই সাইন ফাই। কি হয়? ভি আই সাইন ফাই। তো ভি এর জায়গায় কত বসাবো? ভি এর জায়গায় 100, আয়ের জায়গায় কত বার করেছি? আয়ের জায়গায় 20, সাইনের জায়গায় সাইন, আর ফাই কত বার করেছি? 0.6, বসিয়ে দাও। অ্যান্সার হলো আমার 1600। আর ইউনিট কি হয়? আজকে পড়লাম ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ভিএআর। তাই অ্যান্সার হয়ে গেল এত ভিএআর। তো এখানেই তোমাদের সমস্ত অঙ্ক, সমস্ত ডিফিকাল্ট টাইপের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক বুঝতে পারো, অসুবিধা হবে না। এবার সমস্ত অঙ্ক যা যা আছে 10 অবধি, 11 অবধি, 12 অবধি যা অঙ্ক আছে, 13, 14 অবধি যা অঙ্ক আছে সমস্ত অঙ্ক করে নাও, দেখবে সমস্ত অঙ্ক পারবে এবং বুঝতেও পারবে। যা পড়িয়ে দিয়েছি, যা থিওরি অ্যাপ্লাই করে দিয়েছি সমস্ত। 14 অবধি হ্যান্ড রিটেন আছে, তারপরেও কিছু বইয়ের অঙ্ক করা আছে, সেগুলোও দেখে নাও, তাহলে সমস্ত অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে তোমাদের এসি সার্কিট ক্লিয়ার হলো। তো আজকে যা বোঝালাম সবার কাছে সব ক্লিয়ার? একটু রেসপন্স করো তোমরা 3জন।
আজকে যা পড়লাম সবার কাছে সব ক্লিয়ার? একটু রেসপন্স করো। তো সবার কাছে ক্লিয়ার? তবব্রত, দিগন্ত, প্রীতম, ক্লিয়ার? তো এখানেই আমাদের হলো এন্ড অফ এসি সার্কিট। এই সপ্তাহে আর ক্লাস হবে না তোমাদের, আমাদের এসি সার্কিট কমপ্লিট হয়ে গেল। পরের সপ্তাহে তোমাদের ম্যাগনেটিক সার্কিট পড়াবো, তারপরে স্টোরেজ সেল, ট্রান্সফরমার, ডিসি মোটর এগুলো পড়াবো, ঠিক আছে? তারপরে আমাদের তাহলে ইলেকট্রিক টেকনোলজির নেক্সট উইকে হাফ সিলেবাস কমপ্লিট হবে, ঠিক আছে? তো এখানে আমাদের শেষ করলাম ক্লাসটা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, ঠিক আছে? বেশ, অফ হলাম। আর তবব্রত তোমার ক্লাস আছে, ঠিক আছে? তো তোমার 9টা থেকে আবার ক্লাস আছে, ঠিক আছে? থ্যাংক ইউ।